ইংলিশ টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয় সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 10 ইংলিশ টেক্সট বুক ব্লিশ। আর আজকে আমি আমার টপিকে রেখেছি লেসন নাম্বার 1 ফাদার্স হেল্প, গ্রামার ইন ইউজ অ্যান্ড রাইটিং অ্যাক্টিভিটিস, পেজ নাম্বার 10 অ্যান্ড 11। চলো তাহলে শুরু করি। দেখো গ্রামার ইন ইউজ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ এখানে যে অল্টারনেটিভসগুলো দেওয়া আছে তার থেকে সঠিকটা বেছে নিয়ে আমাদের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। দেখো নাম্বার এতে কি আছে, রিনা টেকস টুক দ্য বাস টু স্কুল এভরিডে। অর্থাৎ রিনা প্রত্যেক দিন স্কুল যাওয়ার সময় বাস ধরে। তো দেখো এখানে এভরিডে আছে, এভরিডে মানে প্রতিদিন, তাহলে প্রতিদিন ধরে মানে এটা প্রেজেন্ট টেন্স। তো এখানে দেখো রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রিনার সাথে কি হবে, টেক হবে না, হবে টেক্স, সেই জন্য আমরা টেক্সে টিক দিলাম। নেক্সট দেখো নাম্বার বি, লাস্ট মানডে অর্থাৎ গত সোমবার, লাস্ট রয়েছে তার মানে এটা পাস্ট টেন্স। While we was watching, have been watching, were watching the television, the electricity went off. অর্থাৎ গত সোমবার যখন আমরা টিভি দেখছিলাম তখন কারেন্ট চলে গিয়েছিল। তাহলে পাস্ট টেন্সে এখানে উই আছে, তাহলে উই এর সাথে এখানে কি বসবে, ওয়াজ ওয়াচিং হবে না, অবশ্যই উইয়ের সাথে ওয়াজ বসে না। তাহলে টিভি দেখছিলাম অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে আমরা ব্যবহার করব ওয়্যার ওয়াচিং। নেক্সট নাম্বার সি, বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ অর উইল হ্যাড লেফট। তাহলে দেখো এখানে কি বলছে, টুমরো, টুমরো মানে হচ্ছে আগামীকাল, মানে ফিউচার টেন্স। তাহলে আগামীকাল এই সময়ে তারা কি চলে যাবে। তাহলে এখানে আমরা কি করব, কোনটা আমরা দেখব, দেখো টুমরো ফিউচার টেন্স, দে আছে, দে এর সাথে কি বসবে, তাহলে উইল হ্যাভ লেফট। নেক্সট নাম্বার 11, fill in the blanks with appropriate articles and preposition। অর্থাৎ সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন ব্যবহার করে আমাদের fill in the blanks গুলো করতে হবে। কি রয়েছে দেখো, আরিফা দ্য ইয়ঙ্গার ড্যাশ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড IIT, while ড্যাশ older one is ড্যাশ engineer ড্যাশ a multinational company। তাহলে আরিফা যে কিনা দুটো মেয়ের মধ্যে ছোট, দ্য ইয়ঙ্গার ওয়ান, তাহলে কি হবে, এখানে কি হবে, দুটো মেয়ের মধ্যে, এটা বোঝাতে আমরা এখানে ব্যবহার করব অফ। আরিফা দ্য ইয়ঙ্গার অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড IIT ক্র্যাক করেছে। ওয়াইল যখন কিনা ওল্ডার ওয়ান একজনাই আছে, তাহলে ইয়ঙ্গার ওয়ানের আগে দা ছিল, এখানে আমরা ওল্ডার ওয়ানের আগেও দা ব্যবহার করব। তো দ্য ওল্ডার ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার। দেখো এখানে ইঞ্জিনিয়ার ই আছে, ভাওয়েল সাউন্ড আছে, তো এখানে আমরা ইঞ্জিনিয়ারের আগে ইউজ করব অ্যান। ওল্ডার ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি। একটা বহুজাতিক সংস্থার সে ইঞ্জিনিয়ার। এইভাবে এটা কমপ্লিট করতে হবে। এরপর দেখো চলে আসছি রাইটিং অ্যাক্টিভিটিসে। এখানে আমরা লেটার রাইটিং শিখব। দেখো কি বলছে, রিড দ্য ফলোয়িং লেটার কেয়ারফুলি। অর্থাৎ নিচে যে চিঠিটি দেওয়া আছে সেটা যত্ন সহকারে পড়ো। দেখো আমরা কিভাবে চিঠিটা শুরু করছি, দ্য এডিটর অর্থাৎ সম্পাদক, কোথাকার সম্পাদক, দেখো দ্য স্টেটসম্যান 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 700001। এখানে আমরা যখন কোনো ফর্মাল লেটার লিখব তখন ঠিক এইখানে আমরা যাকে চিঠিটা পাঠাবো তার অ্যাড্রেস, নেম, এগুলো সমস্ত লিখব। এখানে আমরা স্টেটসম্যানের এডিটরকে চিঠিটা লেখা শিখছি, সেজন্য এখানে স্টেটসম্যানের এডিটরের অ্যাড্রেস এখানে দেওয়া আছে। লেটারের নেক্সট পার্ট, সাবজেক্ট অফ দ্য লেটার ইন ব্রিফ। এখানে দেখো আমরা যে বিষয়ের ওপর চিঠি লিখব
সেটাকে আমরা এখানে ব্রিফ অর্থাৎ সংক্ষেপে লিখে দেবো। দেখো কি লেখা আছে এখানে, সাবজেক্ট ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ অর্থাৎ ময়লা আবর্জনার অনিয়মিত পরিষ্কার, এই সমস্যার ওপর এখানে এডিটোরিয়াল লেটারটা লেখা আছে। নেক্সট চলে আসছি, দেখো এখানে লেখা আছে স্যার। এটা অ্যাকচুয়ালি গ্রিটিং বা স্যালুটেশন, অর্থাৎ আমরা যাকে লিখছি তাকে সম্বোধন করে এখানে স্যার বা ম্যাডাম যেটা সঠিক হবে সেটা আমাদের লিখতে হবে। দেখো এরপর আমরা নেক্সট পার্টে চলে আসছি, এটাকে আমরা বলছি বডি অফ দ্য লেটার। দেখো এখানে কি বলা আছে, থ্রু ইয়োর এস্টিম ডেইলি আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন অ্যাবাউট ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন মাই লোক্যালিটি দ্যাট হ্যাজ মেড দ্য লাইভস অফ দ্য পিপল লিভিং হিয়ার আনবিয়ারেবল। অর্থাৎ আপনার সম্মানিত প্রাত্যহিকের মাধ্যমে, অর্থাৎ যে নিউজ পেপার রয়েছে তার প্রত্যেক দিন সেটা বেরোয়, এবং তার মাধ্যমে আমি কি করতে চাই, আমি আমার চিন্তা বা উদ্বেগ প্রকাশ করতে চাই কিসের ব্যাপারে না, অ্যাবাউট ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন মাই লোক্যালিটি, আমার অঞ্চলের যে অনিয়মিত আবর্জনা পরিষ্কার করা হয় তার ব্যাপারে। এবং সেটা কি করছে না, দ্যাট হ্যাজ মেড দ্য লাইভস অফ দ্য পিপল লিভিং হিয়ার আনবিয়ারেবল, অর্থাৎ যেটা কি না আমাদের এখানে বসবাসকারী লোকজনের পক্ষে বসবাসের ক্ষেত্রে অসহ্য হয়ে উঠেছে যে প্রবলেমটা। এরপর দেখো কি বলছে, দ্য এনভায়রনমেন্ট অফ দ্য লোক্যালিটি হ্যাজ বিকাম আনহাইজেনিক, অর্থাৎ আমাদের এই অঞ্চলের পরিবেশ কীরকম হয়ে যাচ্ছে, আনহাইজেনিক অর্থাৎ অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে। দ্য গার্বেজ বিনস অ্যান্ড দ্য পেভমেন্টস আর ওভারফ্লোয়িং উইথ হিপস অফ ওয়েস্ট, অর্থাৎ বিভিন্ন গার্বেজ বিনস অর্থাৎ আবর্জনা ফেলার যে সমস্ত জায়গা থাকে সেগুলো, এবং দ্য পেভমেন্টস অর্থাৎ ফুটপাথ বা রাস্তা, সেগুলো কি হয়ে যাচ্ছে, সেখানে উপচে পড়ছে হিপস অফ ওয়েস্ট অর্থাৎ ময়লার স্তূপ সেখানে উপচে পড়ছে। নিয়মিত যদি ডাস্টবিন বা ময়লা ফেলার জায়গাগুলো যদি পরিষ্কার না করা হয় তাহলে কি হবে, সেখানে যত ময়লা আবর্জনা ছড়িয়ে সব রাস্তায় চলে আসবে। দ্য আনকালেক্টেড গার্বেজ ইজ লেফট টু রট অ্যান্ড দ্য এয়ার ইজ ফিল্ড উইথ ফাউল স্মেল, অর্থাৎ আনকালেক্টেড গার্বেজ অর্থাৎ অসংগৃহীত যে ময়লা আবর্জনা সেগুলো পচে যাওয়া অবধি পড়ে থাকছে, এবং তার ফলে বাতাস কিসে পূর্ণ হয়ে যাচ্ছে না, দুর্গন্ধে পূর্ণ হয়ে যাচ্ছে। দিস ইজ অলসো ক্রিয়েটিং হেলথ হ্যাজার্ডস, এতে স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যাও দেখা দিচ্ছে। দ্য লোক্যালিটি হ্যাজ বিকাম আ ব্রিডিং গ্রাউন্ড অফ মসকিউটোস অ্যান্ড ফ্লাইস দ্যাট স্প্রেড ডিজিজ লাইক কলেরা অ্যান্ড ম্যালেরিয়া, এবং এর ফলে কি হয়ে যাচ্ছে না, এই অঞ্চলটা মশা এবং মাছিদের বংশ বিস্তারের একটা জায়গা হয়ে যাচ্ছে, এবং তার ফলে নানা রকমের রোগ যেমন কলেরা, ম্যালেরিয়া এই সমস্ত রোগ কিন্তু ছড়িয়ে যাচ্ছে। আমরা জানি মশা মাছি এরা নোংরা জায়গায় বাস করে, থাকে বা ডিম পাড়ে, তো সুতরাং এর থেকে কিন্তু বিভিন্ন রোগ যেমন কলেরা, ম্যালেরিয়া এগুলো কিন্তু ছড়াচ্ছে। এরপর কি বলছে দেখো, সাম রেসিডেন্টস সাফারিং অর্থাৎ কিছু বসবাসকারী ভোগ করছে ফ্রম সাচ ডিজিজ হ্যাভ অলরেডি বিন হসপিটালাইজড, এই ধরনের রোগ থেকে অলরেডি তারা ভুগছে এবং তারা হসপিটালাইজড হয়েছে। ইফ মেজার্স আর নট ইমিডিয়েটলি টেকেন ফর রেগুলার রিমুভাল অফ গার্বেজ ইন দ্য এরিয়া দেন দ্য স্প্রেড অফ ডিজিজেস মাইট রাইজ টু অ্যালার্মিং প্রপোর্শনস, অর্থাৎ অবিলম্বে যদি নিয়মিত ময়লা আবর্জনা পরিষ্কার করার ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বিভিন্ন রোগের ছড়িয়ে যাওয়াটা বিপদ সীমায় পৌঁছে যাবে। নেক্সট প্যারায় দেখো কি বলছে, আই উড দেয়ারফোর অন বিহাফ অফ দ্য রেসিডেন্টস অফ দ্য লোক্যালিটি, অতএব আমি এই অঞ্চলের সমস্ত বাসিন্দাদের পক্ষ থেকে কি করছি না, রিকোয়েস্ট দ্য অথরিটিস টু অ্যারেঞ্জ ফর রেগুলার ডিসপোজাল অফ গার্বেজ, কর্তৃপক্ষকে অনুরোধ করছি এমন ব্যবস্থা নেওয়ার জন্য যাতে সমস্ত আবর্জনা নিয়মিতভাবে পরিষ্কার করা হয়। অর্থাৎ এখানে যিনি চিঠি লিখছেন তিনি সমস্ত বাসিন্দাদের হয়ে তাদের মতামতটা অথরিটিকে জানাচ্ছেন এডিটরের মাধ্যমে। এরপর দেখো কি রয়েছে, থ্যাঙ্কিং ইউ। এই পুরোটা হলো আমাদের এডিটোরিয়াল লেটারের বডি।
নেক্সট দেখো লেখা আছে ইয়োর্স সিনসিয়ারলি দিয়ে রঞ্জন ঘোষ। তো এই ইয়োর্স সিনসিয়ারলি এই কথাটাকে লেটারের ক্ষেত্রে বলা হয় সাবস্ক্রিপশন। এখানে ইয়োর্স সিনসিয়ারলি লিখে নিচে যিনি চিঠিটা লিখছেন তার নাম লিখতে হবে এবং তারপরে একদম এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যিনি চিঠি পাঠাচ্ছেন তার অ্যাড্রেস এবং সবচেয়ে শেষে সবার নিচে থাকবে যে ডেটে চিঠিটা লেখা হচ্ছে সেই ডেটটা। তাহলে আমরা মোটামুটি ফর্মাল লেটারের পার্টগুলো আমরা বুঝতে পারলাম। এবার দেখো কি বলছে, আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার ইজ আ ফর্মাল লেটার ইউজুয়ালি রেড বাই আ লার্জ নাম্বার অফ পিপল। অর্থাৎ খবরের কাগজের সম্পাদককে লেখা চিঠিগুলো হচ্ছে ফর্মাল লেটার এবং এগুলো সাধারণত অনেক বেশি সংখ্যক লোক কিন্তু এই চিঠিগুলো পড়েন। ইট শুড বি টু দ্য পয়েন্ট, ক্লিয়ার অ্যান্ড ব্রিফ। এবং এটা কেমন হওয়া উচিত? টু দ্য পয়েন্ট, অর্থাৎ ঠিক যে বিষয়বস্তুর ওপর লিখতে হবে তার বাইরে আমরা যেন কোনো কিছু না লিখি, বক্তব্য যেন পরিষ্কার হয় এবং বক্তব্য যেন সংক্ষিপ্ত হয়। ইট জেনারেলি হ্যাজ 8 পার্টস। অর্থাৎ ফর্মাল লেটারের কিন্তু কটা পার্টস থাকে? 8টা পার্ট থাকে। কি পার্ট আমি আগের লেটারটা যখন পড়লাম তখনই বলে দিয়েছি, তাও এখান থেকে আমরা আর একবার জেনে নিচ্ছি যে পার্টগুলো পরপর কি আছে। ফার্স্ট পার্ট দেখো, টু হুম ইউ আর অ্যাড্রেসিং দ্য লেটার, নেম, ডেজিগনেশন অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য অ্যাড্রেসি। অর্থাৎ প্রথমেই লিখব যে যাকে চিঠিটা পাঠানো হচ্ছে তার নাম, ডেজিগনেশন আর অ্যাড্রেস। সাবজেক্ট অফ দ্য লেটার ইন ব্রিফ, তারপরে সংক্ষেপে বিষয়বস্তু। দেন গ্রিটিং, স্যালুটেশন, নেক্সট বডি অফ দ্য লেটার, নেক্সট সাবস্ক্রিপশন, নেক্সট সিগনেচার or name of the person writing the letter, next the writer's address, next date। এই প্রত্যেকটা পার্ট আমি আগের চিঠিতে বলে দিয়েছি। এবার নাম্বার 12-এ চলে আসছি। কি বলছে? রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার উইদিন 100 words about the problems faced by commuters due to reckless driving of public vehicles। আমাদের নিউজ পেপারের এডিটরকে একটা চিঠি লিখতে হবে 100 ওয়ার্ডসের মধ্যে। কিসের ওপর লিখতে হবে? যাত্রীদের যে বিভিন্ন রকমের সমস্যা হয় বিভিন্ন যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের জন্য, সেই সমস্যার কথা জানিয়ে আমাদের নিউজ পেপারের এডিটরকে একটা চিঠি লিখতে হবে। তো এই চিঠিটা আমি খাতাতে লিখেছি, তোমাদের জন্য তোমরা নিজেদের মতো করে গুছিয়ে লিখবে। চলো তাহলে দেখে নিই কীভাবে আমরা স্টার্ট করব। দেখো ফার্স্ট লিখেছি দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 700001। এখানে আমি আগে যে লেটারটা পড়ালাম একই অ্যাড্রেসই কিন্তু আমি এখানে রেখেছি, তোমরা ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারো। নেক্সট আমরা চলে আসব লেটারের সাবজেক্টে, যেটা ব্রিফে লিখতে হবে, ছোট করে আমাদের লিখতে হবে। কি লিখেছি? রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস। অর্থাৎ বিভিন্ন যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল। এই সাবজেক্টের মাধ্যমে কিন্তু আমাদের সমস্ত চিঠির বিষয়বস্তুটা খুব ছোট্ট করে তুলে ধরতে হবে, যাতে এটা পড়লেই বোঝা যায় যে চিঠির ভেতরে কি আছে। নেক্সট দেখো, এখানে স্যার বলে সম্বোধন করা হয়েছে। যদি এক্ষেত্রে এই পোস্টে কোনো ম্যাডাম থাকেন তাহলে কিন্তু স্যারের জায়গায় আমাদের ম্যাডাম লিখতে হবে। এরপর আমরা চলে আসছি চিঠির বডিতে। এটা আমি আমার মতো করে লিখেছি, তোমরা তোমাদের মতো করে গুছিয়ে লিখবে। দেখো কিভাবে লিখেছি। থ্রু ইয়োর এস্টিমড ডেইলি, অর্থাৎ আপনার প্রাত্যহিকের মাধ্যমে, আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই দ্য কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ দ্য পাবলিক ভেহিকলস। আমি প্রকাশ করতে চাই আমার উদ্বেগ বিভিন্ন যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের জন্য যাত্রীদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়। এখানে পাবলিক ভেহিকলস বলতে বাস, ট্যাক্সি এগুলোকে বোঝানো হচ্ছে। দ্য কন্ডিশন অফ দ্য রোড ইন মাই লোকালিটি ইজ সো ব্যাড, অর্থাৎ আমাদের অঞ্চলে রাস্তার অবস্থা খুব খারাপ। অ্যান্ড ইট ইজ অলওয়েজ আ ডেঞ্জার টু দ্য ট্রাফিক, এবং এটা যানবাহন চলাচলের ক্ষেত্রে সব সময় বিপজ্জনক অবস্থায় আছে। But the buses, taxis and minibuses are running at breakneck speed, causing terror to the passerby.
কিন্তু বিভিন্ন বাস, ট্যাক্সি বা মিনি বাস এগুলো যেরকমভাবে বিপজ্জনকভাবে চলাচল করছে, তাতে এগুলো ভয়ের কারণ হয়ে যাচ্ছে পথচারীদের কাছে। অর্থাৎ এমনভাবে তারা স্পিডে যাতায়াত করছে রাস্তা ভাঙা থাকা সত্ত্বেও, যে সাধারণ মানুষের কিন্তু খুব বিপদ ঘটছে। The drivers very often try to overtake other buses and lorries and collide with one another. ড্রাইভারেরা অর্থাৎ চালকেরা কি করছে, প্রায়শই অন্যান্য বাস বা লরিগুলোকে ওভারটেক করতে চাইছে এবং তার ফলে কি করছে না একে অন্যের সঙ্গে ধাক্কা লাগিয়ে দিচ্ছে। হার্ডলি আ ডে পাসেস উইদাউট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, মানে কোনো দুর্ঘটনা ঘটছে না এমন দিন সংখ্যা কিন্তু খুবই কম। অর্থাৎ প্রায় প্রত্যেক দিনই একটা করে দুর্ঘটনা ঘটছে। দ্য ডেথ টোল ইজ ইনক্রিজিং ডে বাই ডে, অর্থাৎ মৃত্যুর হারও কিন্তু দিনে দিনে বাড়ছে। ডেথ টোল মানে মৃত্যুর হার। নেক্সট কি বলছে দেখো, I feel that the authorities should take necessary steps to repair the roads and stop reckless driving at the same time. আমি মনে করি বা আমি অনুভব করি যে কর্তৃপক্ষর কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত এইসব রাস্তা মেরামতের জন্য এবং বিভিন্ন ভেহিকলসের এইরকম অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করার জন্য তাদের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। নেক্সট হচ্ছে থ্যাঙ্কিং ইউ বলে আমাদের লেটারের বডিটা শেষ হয়ে যাচ্ছে। এইভাবে আমরা আমাদের সাবজেক্টটাকে লেটারের মাধ্যমে তুলে ধরবো। এর পরের স্টেপ যেখানে আমরা আসছি দেখো, ইয়োর সিনসিয়ারলি, অর্থাৎ এখানে এটাকে আমরা বলছি কি সাবস্ক্রিপশন। এখানে আমরা ইয়োর্স ফেথফুলিও লিখতে পারি, আর তার নিচে যে চিঠি লিখছে তার নাম হবে, অর্থাৎ তোমরা যারা চিঠি লিখবে তোমাদের নাম দিতে হবে, এই জায়গায় তোমাদের অ্যাড্রেস দিতে হবে এবং সব শেষে যে ডেটে চিঠিটা লিখছো সেই ডেটটা দিতে হবে। এইভাবে আমরা ফর্মাল লেটার বা এডিটোরিয়াল লেটারটা লিখব। এখানে দেখো আমি পুরো পেজটার একটা পিকচার দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে পুরোটা লেখার পরে চিঠিটা দেখতে কীরকম হবে। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের দিন চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।